স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। একই সাথে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র, রাষ্ট্র পরিচালনার এই তিন মূলনীতি বাদ দিয়ে নতুন মূলনীতির সুপারিশ করা হয়েছে। সংসদের মেয়াদ 4 বছর ও দ্বিকক্ষ বিশিষ্ট করার পাশাপাশি নিম্নকক্ষ ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চায় কমিশন। অন্যদিকে গত 3টি নির্বাচনে জড়িত নির্বাচন কমিশন সদস্যদের বিচার সহ প্রায় 150 সুপারিশ রেখেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বর্তমান সংবিধানে রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতি হল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর 72-এ যে সংবিধান প্রণীত হয়েছিল তাতে রাষ্ট্র পরিচালনার এই 4 মূলনীতি গৃহীত হয়েছিল। এর মধ্যে গণতন্ত্র বহাল রেখে বাকি 3টি বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। তার পরিবর্তে নতুন 5টি মূলনীতি হল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। বাংলাদেশকে যেভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়, তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটা আমরা দ্বিমত পোষণ করেছি। আমরা বলছি বাংলাদেশ পরিচিত হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে। এছাড়া সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। সরাসরি নির্বাচিত 400 আসন নিয়ে গঠিত হবে নিম্নকক্ষ, যার মধ্যে 100 আসন থাকবে নারীদের জন্য, যারা সরাসরি নির্বাচিত হবেন। নিম্নকক্ষের 10% তরুণ তরুণীদের জন্য বরাদ্দ রাখবে রাজনৈতিক দলগুলো। আর উচ্চকক্ষে থাকবে 105টি আসন। আগে 25 থাকলেও সুপারিশ অনুযায়ী 21 বছর বয়সী যে কেউ সংসদে নির্বাচনে প্রার্থী হতে পারবেন। রাষ্ট্রপতি, সংসদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ হবে 4 বছর। নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে হবে। একজন দুবারের বেশি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোনো ব্যক্তি রাজনৈতিক দলের প্রধান ও সংসদীয় প্রধান হতে পারবেন না। একই দিন এসেছে নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবনা। 2014, 2018 ও 2024 সালের 3টি নির্বাচনে যারা নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলেছে উল্লেখ করে নির্বাচন কমিশন ও কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে 40% ভোট না পড়লে সে আসনে পুনর্নির্বাচনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন কমিশনের বাইরে আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সংসদ কিভাবে নির্বাচিত হবে সেই বিষয়টার ব্যাপারে আমরা সুপারিশ উত্থাপন করেছি। প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে আমরা অনেকগুলো সুপারিশ করেছি। মনোনয়নপত্র কিভাবে যাচাই বাছাই হবে সে ব্যাপারে আমরা সুপারিশ দিয়েছি। হলফনামা যাচাই বাছাইয়ের হলফনামাটাকে আমরা আরও পরিবর্তন করেছি। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের বিধান বাতিল করা, নির্বাচনকালীন সময়ের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা বিভাগকে অন্তর্ভুক্ত করা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধ করা, রাজনৈতিক দলগুলোকে সৎ, যোগ্য এবং ভোটারদের কাছে গ্রহণযোগ্য প্রার্থী দেওয়া নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নির্বাচনে না ভোটের বিধান পরিবর্তন করাও সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কার প্রতিবেদন থেকে তৈরি হবে নতুন বাংলাদেশের চার্টার, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সনদ হিসেবে বিষয়টিকে সামনে রেখে দেশ এগিয়ে নেওয়ার বাস্তবায়নে কাজ করবে অন্তর্বর্তী সরকার। এর আলোকেই হবে জাতীয় নির্বাচন। 4টি সংস্কার কমিশনের প্রধানের কাছ থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অবশেষে রাষ্ট্র সংস্কারে রূপরেখার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন 4টি সংস্কার কমিশনের প্রধান। সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফরাজ হোসেন এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। বুধবার সকাল 11:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে 4টি সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পরপরই এসব প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরে অনুষ্ঠিত হয় বৈঠক। প্রতিবেদনে তারা রাষ্ট্র সংস্কারের নানা প্রস্তাবনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস করা জরুরি এবং যাতে করে তিনি একক ইচ্ছায় নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ দিতে না পারেন, সেজন্য আমরা এগুলো
জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে অর্পণ করার সুপারিশ করেছি। আমাদের প্রস্তাবনা যে কমিশনের বিবেচনা অনুযায়ী একটা পথরেখা প্রস্তাব করেছি, যার মধ্যে যে সুপারিশগুলো আছে তার মধ্যে স্বল্প, মধ্যম, দীর্ঘ মেয়াদে বাস্তবায়নযোগ্য আমরা সুপারিশগুলো এবং কোন কর্তৃপক্ষ সেটা বাস্তবায়ন করবে সেটাও চিহ্নিত করেছি। নির্বাচন ব্যবস্থা যাতে একটা স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয় সেটা আমরা চেষ্টা করেছি। একই সাথে সকল অংশীদারের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয়, ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করেছি এই 3 মাস। সেকশন 54 অ্যারেস্ট করে, পুলিশ অ্যারেস্ট করে উইদাউট ওয়ারেন্ট। আরেকটা হলো যে 167 হলো রিমান্ডে কাস্টডি নেয় পুলিশ, নিয়ে জিআরএ করে। এই দুটি ক্ষেত্রে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কিছু রায় আছে। এই নির্দেশনাগুলো যদি বাস্তবায়ন করা যেত তাহলে হয়তো বা জনসাধারণের কষ্ট লাঘব হতো। শুরুতেই সংস্কার কমিশনের প্রতিবেদন তৈরির সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জাতির জন্য এটা ঐতিহাসিক মুহূর্ত। যে গণঅভ্যুত্থানের যে সুরটা, আমরা ওইটার একটা অংশ, ওই অংশটাকে যেন আমরা ভুলে না যাই। সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে তৈরি হবে নতুন বাংলাদেশের চার্টার, যা সবার জন্যই জাতীয় কমিটমেন্ট। প্রচেষ্টাটাই হলো জাতির ঐক্যকে এক জায়গাতে নিয়ে আসা, এবং সেটাই আমি রেফার করছিলাম যে একটা চার্টার তৈরি হবে, গণঅভ্যুত্থান চার্টার। এটাকে আমরা ইতিহাসে সামনের দিকে নিয়ে যাব। কাজে এইটাকে সামনে রেখে আমাদেরকে এগোতে হবে। যাই করি না কেন, এই চার্টারের মধ্যে আমরা বিচার করবো যে কোর সঙ্গে মিল হলো, কোর সঙ্গে অমিল হলো। সব দল এই চার্টারে সাইন করবে, এটা সামনে রেখে এগিয়ে চলবে দেশ। জাতীয় সনদ হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। যেটা হয়েছে সেটা সমগ্র জাতির আকাঙ্ক্ষার ভিত্তিতেই হয়েছে। যে আকাঙ্ক্ষাকে যেন আমরা ধরে রাখতে পারি, এমনভাবে ধরে রাখতে পারি যেন এটা ক্রমাগতভাবে প্রতিষ্ঠিত করার কাজে সবাই এগিয়ে আসতে পারে। কারণ এটার সঙ্গে কারো দ্বন্দ্ব নেই, এটাতে আমরা একমত ছিলাম, এখনো একমত আছি। ভবিষ্যৎ নির্বাচন এই চার্টারের ভিত্তিতে অনুষ্ঠিত হবে জানিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করতে কাজ করবে অন্তর্বর্তী সরকার। সামনে যে নির্বাচন হবে সেটাও যেন ঐক্যের ভিত্তিতে একটা নির্বাচন হতে পারে। এই চার্টারকে সামনে রেখে আমরা ঐক্যের ভিত্তিতে নির্বাচন যেন করতে পারি, এই আলাপ আলোচনার মধ্যে একটা আমাদের একটা দায়িত্ব রইল। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আগামীকাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজন। এদিন বিকেল 4টায় ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে বৈঠকটি। প্রধান উপদেষ্টার দপ্তরের এমন সিদ্ধান্তে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার সাথে বৃহস্পতিবার রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সাথে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে এসব কথা জানানো হয়। এরই মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো খসড়া ঘোষণাপত্র নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে নিজেদের মধ্যে চলছে জোর প্রস্তুতি। সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র চূড়ান্ত করার দাবি জামায়াতের। বিষয়গুলো নিয়ে তো আমাদের নিজস্ব বিশ্লেষণ আছে। এটি যেহেতু একটা রিটেন ব্যাপার, খসড়া আমরা দেখেছি, অনেকগুলো প্যারাতে নানান রকম ওপিনিয়ন আমাদের আছে। সবটার সাথে তো আমরা একমত হব না। আমাদেরও কিছু ভিউজ এবং কিছু ইনফরমেশান, কিছু কারেকশান, এডিশান, এগুলো আমাদের চিন্তাভাবনা যদি হয়, তারা যদি এটা ঘোষণা করতে পারে সকল স্টেক হোল্ডারের সুচিন্তিত মতামতের ভিত্তিতে জাতির কাছে আসলে জাতি তখন এমনি জানতে পারবে। তবে আমরা এটা দেখাশোনা করছি। ঘোষণাপত্রের প্রাথমিক প্রস্তুতি সেরে রেখেছে বিএনপি। শরিকদের সাথে আলোচনা করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। আমাদের দলের আলোচনা আছে, তারপরে আমার যুগপৎ আন্দোলনে আমরা যারা তো 42টা পার্টি, আরও বেশি এখন, ওদের সাথে আলোচনার ব্যাপার আছে। ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্বটা হচ্ছে আগামী একটি নির্বাচিত জাতীয় সরকারের হাতে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করা। এর বাইরে তো আর কোনো ম্যান্ডেট নেই এবং এটার কোনো সুযোগও নেই, এবং এই কাজটা যত তাড়াতাড়ি করা যায় তত সম্ভব। এর মধ্যে অন্য কোনো ইস্যু এনে গলাটি করলে তো এটা নিয়ে তো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, তাই না? বিএনপি আরও বলছে, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন আমি যদি মনে করি আমি এই জিনিসটা চাই, এটাই ঐক্যমত, ওটা তো ঐক্যমত বলে না। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্যই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা জরুরি বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। দুই সংগঠনের নেতারা বলেন, নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র জারি না করা সরকারের ব্যর্থতা। রাজনৈতিক দলগুলো মত পার্থক্য ভুলে জাতির প্রশ্নে এক হওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সভা শেষে দ্রুতই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে এমন প্রত্যাশা তাদের।
এর আগেই সরকার ভিজিবল অনেকগুলো উদ্যোগ নিতে পারত, সেটা সরকারের একটা ব্যর্থতার পরিচয় হয়েছে। কিন্তু সরকার যেহেতু সবাইকে একসাথে একটা ঐক্যবদ্ধ টেবিলে বাংলাদেশের সুবর্ণ সুযোগে আনার সুযোগ করেছেন, সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। গত 15 দিনে প্রোক্লেমেশন ইস্যুতে সরকারের তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপও শুরু করেনি। আমরা সরকারের এই অনীহা ও ধীরগতির তীব্র নিন্দা জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নির্বাহী কমিটিতে নতুন 5টি সম্পাদক পদ সৃষ্টির প্রস্তাবের পাশাপাশি নির্বাচনের 1 মাস আগে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ ও আপিলের সুযোগ রাখার দাবি জানিয়েছে ছাত্রদল। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ভিসি বরাবর ডাকসু সংস্কার প্রস্তাবনা জমা দেওয়ার পর টিএসসিতে এক সংবাদ সম্মেলনে একথা জানায় তারা। সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়ন হলে তা সাধারণ শিক্ষার্থীদের জন্য কল্যাণ বয়ে আনবে বলেও ধারণা তাদের। ঢাবির উপাচার্য নির্বাচিত প্রতিনিধি না হয়েও ডাকসুর অভিভাবক হওয়া স্বৈরতন্ত্রেরই প্রতিচ্ছবি বলে মন্তব্য করেন ছাত্রদল নেতারা। ডাকসু নির্বাচন হয়ে প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তৈরি হোক, সেই ডাকসু চাই না যে ডাকসু শুধু নেতা নির্বাচন করবে কিন্তু ওই নেতার কোনো কাজ থাকবে না। এজন্যই আমরা প্রস্তাবনাটা দিয়েছি। বুধবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার 6 নম্বর মাটিকানা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিকাটা ইউনিয়নের সভাপতি এহসানুল কবির টুকু। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ইথুন বাবু ও মৌসুমী। তিনি তার একটি শ্লোকে বললেন, সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।